ক্লাস 9-এর ভিডিও এটি এবং এখানে আমি 6th অধ্যায় ইতিহাসের যে বইটি আছে তাতে ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়বস্তুটি আছে এটা আগে একটা ভিডিও আমি দিয়েছি এবং সহজ করে বোঝানোর জন্য এখানে আমি একটি আমার যে বইটি আছে সেখানে অনেক সহজ করে বোঝানো আছে সেই প্রসঙ্গেই আসছি। এবং ভিডিও দিতে যদি দেরিও হয় তাহলে কিন্তু এইটা বিশ্বাস রেখো যে ভিডিও আসবে, কোনো একটি কারণে হয়তো শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণ হতে পারে ভিডিও হয়তো আপলোড করা সম্ভব হয় না। আচ্ছা, আসছি ভিডিওতে। আগের ভিডিওটা দেখে নিতে পারো, ইতিহাসের ভিডিও। এর পরবর্তী অংশ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্রগতি ও পরিণতি। জার্মানি পোল্যান্ড আক্রমণ করার 2 দিন পর ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেখো, পোল্যান্ড আক্রমণটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন বলতে পারো। এর 2 সপ্তাহের মাথায় সোভিয়েত ইউনিয়নও পূর্ব দিকে পোল্যান্ড আক্রমণ করে। যুদ্ধের দ্বিতীয় বছর থেকে জার্মানি তার আগ্রাসী যুদ্ধনীতিকে ইউরোপের মাটিতে পুরোদস্তুর প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যুদ্ধের জন্য প্রচুর অস্ত্রের প্রয়োজন, ফলে অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজন হয় লোহা আর কয়লার। জার্মানি প্রচুর পরিমাণে লোহা আমদানি করত সুইডেন থেকে। এই লোহা আমদানির পর সুরক্ষিত রাখার জন্য জার্মানি সুইডেনের প্রতিবেশী রাষ্ট্র ডেনমার্ক ও নরওয়ের ওপর আক্রমণ চালায়, মানে হামলা চালিয়েছিল। দেখো, সেই দেশ দখল করে নেওয়া, যে দেশ থেকে তারা আকরিক লোহা কয়লা পাবে সেই দেশ দখল করে নেওয়া সবচেয়ে বেশি ভালো বলে তারা তখন মনে করত। ডেনমার্ক আত্মসমর্পণ করে কয়েক ঘন্টার মধ্যে। ফ্রান্স আর ব্রিটেনের সহায়তা নিয়ে নরওয়ে কিছুদিন প্রতিরোধ চালায়। শেষ পর্যন্ত মাস 2 পর নরওয়েও পরাজয় স্বীকার করে নেয়। নরওয়েকে জার্মানির বিরুদ্ধে প্রতিরক্ষায় যথেষ্ট সাহায্য করতে না পারায় ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারলেনের বিরুদ্ধে পার্লামেন্টের সদস্যের ক্ষোভ তৈরি হয় এবং এই অবস্থায় চেম্বারলেন পদত্যাগ করলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। ঠিক আছে, জার্মানি এদিকে তার আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছিল, কারণ জার্মানি প্রথম দিকে জয়লাভ করেই যাচ্ছিল। দেখতেই পেলে ডেনমার্ক, নরওয়ে প্রভৃতি দেশ ঠিক আছে আত্মসমর্পণ করলো। মে মাসে জার্মানি ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গের ওপর হামলা চালায়। জার্মানি খুব দ্রুতগতিতে আক্রমণ চালিয়ে একের পর এক অঞ্চল দখল করে নেয়। দেখো, এতে তার কনফিডেন্স লেভেল আরও হাই হয়ে গেল। সব দেশগুলো দখল করলো। তাহলে কোন কোন দেশ জার্মান দখল করলো? ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ এবং ডেনমার্ক। ঠিক আছে, এই ধরনের খুব তাড়াতাড়ি দখল করা, খুব তাড়াতাড়ি জয়লাভ করে নেওয়ার এই যে আক্রমণ প্রক্রিয়া, একে বলে ব্লিৎজিগ বা ঝটিকা আক্রমণ। এর সাহায্যে মাত্র কয়েক দিনের মধ্যেই নেদারল্যান্ড এবং কয়েক সপ্তাহের মধ্যে বেলজিয়াম জার্মানির দখলে আসে। দেখো, কনফিডেন্স লেভেল হাই হচ্ছে। দুর্গম আর্ডেনেস অরণ্য অঞ্চলের মধ্যে দিয়ে জার্মান ট্যাঙ্ক বাহিনী যে অগ্রসর হতে পারবে এমন কথা পশ্চিম ইউরোপের সমর বিশেষজ্ঞরা ভাবতে পারেনি। জার্মানিতে এমন একটা ট্যাঙ্ক ছিল যে ট্যাঙ্কটা জলের ওপর দিয়ে, জঙ্গলের ওপর দিয়ে, সব কিছুর ওপর দিয়ে যেতে পারত সেই ট্যাঙ্কগুলো। কিন্তু সেই পথে অপ্রত্যাশিত হামলা চালিয়ে মৃত্যুপক্ষের যাবতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেয় জার্মানির যে সমর বাহিনী। ঠিক আছে, এবার হচ্ছে অক্ষশক্তির ক্ষমতা বৃদ্ধি। পশ্চিম ইউরোপে জার্মানির জয়যাত্রা কিন্তু অব্যাহত ছিল। জুন মাসের গোড়ায় জার্মানির সহযোগী রাষ্ট্র ইটালিও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সপ্তাহে 2-1 মধ্যেই জার্মানির কাছে ফ্রান্স আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফ্রান্সের মতো ঐতিহ্যশালী দেশ জার্মানির কাছে পরাজিত হওয়ায় জার্মানির মর্যাদা অনেকাংশেই বৃদ্ধি পায়। ফ্রান্সও যদি পরাজিত হলো, ফ্রান্সের মতো ঐতিহ্যশালী দেশ কেন বলা হয়েছে? কারণ ফ্রান্স বহুদিন ধরে অপ্রতিরোধ্য ছিল। ঠিক আছে, যুদ্ধে জড়িত 2 পক্ষই নিজের শক্তিকে আরও সংহত করার চেষ্টা করে। জার্মানি, ইটালি এবং জার্মানির মধ্যে যে স্বাক্ষরিত হয়েছিল ত্রিপাক্ষিক, জাপান, ইটালি এবং জার্মানির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি, আমরা জানি একদিকে ছিল জাপান, ইটালি এবং জার্মানি। আচ্ছা, নভেম্বর মাসে হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং
রোমানিয়া অক্ষশক্তিতে যোগ দেয়। অন্যদিকে হিটলারের ক্ষমতা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সময়, এবং ব্রিটেনেরও সুসম্পর্ক ছিল, ঠিক আছে। এবং ব্রিটেনের সঙ্গে সম্পর্কের উন্নতির কোনো সম্ভাবনা দেখা না দেওয়ায় ইটালি প্রথমে ইংল্যান্ড আক্রমণ করাই স্থির করে। বলতে পারো এইখানেই একটা ঘুরে দাঁড়ানোর ব্যাপার হয়েছে। প্রথম দিকে ইংলিশ চ্যানেল পার হয়ে সরাসরি ইংল্যান্ড আক্রমণ করার পরিকল্পনা তার ছিল, ঠিক আছে। কিছুদিন পরে কিছু পরে কী হয়, তা বাতিল হয়। বিমান হানার পথ তিনি বেছে নেন, যা যুদ্ধের ইতিহাসে ব্লিটজিগ নামে খ্যাত হয়ে আছে। জার্মান বিমানগুলো কেবল ব্রিটেনের সামরিক ঘাঁটি বা শিল্পকেন্দ্রগুলোর ওপরে আক্রমণ চালায়নি, ঘন বসতিপূর্ণ শহরগুলোতেও তারা অনবরত বোমা বিস্ফোরণ করতে থাকে, বোমা বর্ষণ করে। হয়তো হিটলার ভেবেছিলেন এইভাবে ইংল্যান্ডের মানুষকে সন্ত্রস্ত ভীত করে তিনি রাখতে পারবেন, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সুবিধাজনক সন্ধি করতে পারবেন। কিন্তু তারই ধারণা ভুল হলো, কারণ ইংল্যান্ডের মানুষ সমস্ত অসুবিধা সহ্য করে শত্রুর মোকাবিলা করতে সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করলো। তারা জানালো যে তারা সব রকম অসুবিধা সহ্য করে নেবে, কিন্তু ইংল্যান্ডের যে সরকার আছেন, গভর্নমেন্ট আছেন, তিনি যেন প্রচুর পরিমাণে প্রচেষ্টা করে যান হিটলারকে প্রতিহত করার, ঠিক আছে, পরাজিত করার। এবার সামরিক বাহিনী প্রায় একার কৃতিত্বে একাধিক ফ্রন্টে শত্রুর মোকাবিলা করতে থাকে। অন্যদিকে প্রশান্ত উপকূলের অঞ্চলে জাপানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হয়ে যায়। এই বছরই গোড়ায় উত্তর আফ্রিকায় ইটালির উপনিবেশ ট্রবুক ব্রিটেনের দখলে আসে। ইটালি দখল করা সোমালিল্যান্ডেও ব্রিটেন আক্রমণ চালায়। বিপর্যস্ত ইটালির সাহায্যে উত্তর আফ্রিকায় পৌঁছায় জার্মান সেনা। এই জার্মান সেনা, ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত জার্মান সেনাপতি রোমেল। অনেকের মতে তিনি ছিলেন গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে দক্ষ জার্মান সেনাপতি। জার্মান বাহিনীর পূর্ব ইউরোপে স্লোভিয়া এবং গ্রিসেও আক্রমণ চালিয়েছিল। এপ্রিল মাসের মধ্যে প্রথম যুগোস্লোভিয়া এবং তারপর গ্রিস জার্মানির কাছে আত্মসমর্পণ করে। পরের মাসে জার্মানি লন্ডনের ওপর আর ব্রিটেন জার্মানির শহরের হামবুর্গের ওপর বোমা বর্ষণ করে। জার্মান জাহাজ বিসমার্ক, জাহাজটির নাম বিসমার্ক, আক্রমণে ডুবে যায়, এবং ব্রিটিশ জাহাজ ব্রিটিশ জাহাজ কিন্তু হুড সেটা জার্মানির জাহাজের আক্রমণের জন্য ডুবে যায়। ব্রিটেন পাল্টা আক্রমণে মাত্র 3 দিন পরে বিসমার্কেরও সলিল সমাধি হয়। বিসমার্ক আর হুড কিন্তু এখানে জাহাজের নাম, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, জার্মান সোভিয়েত দ্বন্দ্ব। জার্মানি দীর্ঘদিন ধরেই সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণের পরিকল্পনা করেছিল, এবং শেষ পর্যন্ত 1941 খ্রিস্টাব্দের জুন মাসের 22 তারিখে সোভিয়েত রাশিয়ার ওপর তার আক্রমণ শুরু হয়। এই আক্রমণকেই অপারেশন বারবারোসা বলে। তাহলে অপারেশন বারবারোসা কি? অপারেশন বারবারোসা হচ্ছে জার্মানি 1941 খ্রিস্টাব্দের 22 জুন যে সোভিয়েত রাশিয়ার ওপর আক্রমণ করেছিল, সেটাই হচ্ছে অপারেশন বারবারোসা। স্ট্যালিন তার সেনাবাহিনী ও জনগণকে পোড়ামাটির নীতি গ্রহণ করতে আহ্বান জানান। মনে হচ্ছে নিশ্চয়ই পোড়ামাটির নীতি কে প্রয়োগ করেছিল? রাশিয়া। মস্কো অভিযানে নেপোলিয়নকে এটা ফেস করতে হয়েছিল। এই নীতি অনুযায়ী শত্রুর সঙ্গে সামনাসামনি যুদ্ধ করে শক্তি ক্ষয় না করে দেশের ওপরে ঢুকতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আত্মরক্ষাকারী দেশ পিছিয়ে আসার সময় নিজেদের মজুদ শস্য, রাস্তাঘাট, সেতু সব ধ্বংস করে যায়, যাতে আক্রমণকারী দেশ কোনো রসদ খাবার সংগ্রহ করতে না পারে। অগ্রসর হওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। সমস্ত সমস্যা অগ্রাহ্য করে জার্মান বাহিনী জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইউক্রেন অঞ্চলে প্রবেশ করে। জার্মানি প্রথম দিকে যথেষ্ট সাফল্য পায়। আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ জার্মানি ফিনল্যান্ডের সোভিয়েত শহর লেনিনগ্রাড দখল করে সেনাবাহিনী। এর কিছুদিন পরেই শুরু হয় অপারেশন টাইফুন বা
মস্কো অভিযান। নভেম্বর মাস পর্যন্ত জার্মানি দ্রুত অগ্রসর হয়, ইউক্রেন তথা সোভিয়েত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে, কিন্তু নভেম্বর মাসের শেষ দিক থেকে সোভিয়েত বাহিনী জোরদার প্রতিরোধ শুরু করে এবং বিখ্যাত রাশিয়ান শীত এবং রেড আর্মির সম্মিলিত প্রতিরোধের সামনে জার্মান বাহিনী মস্কো অভিযান স্থগিত রাখতে বাধ্য হয়। দেখো, এটা বুঝতেই পারলে যে দেখো যে কারণে নেপোলিয়নের পরাজয় হয়েছে, সেই কারণেই, সেই যুদ্ধ করেই কিন্তু মস্কো অভিযান করে হিটলারেরও পরাজয় ঘনিয়ে আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, বাই।